বাংলাদেশে অবস্থানরত 15 লাখ রোহিঙ্গার দিকে বিশ্ববাসীর দৃষ্টি ফেরাতে কক্সবাজারে চলছে 3 দিনের আন্তর্জাতিক রোহিঙ্গা বিষয়ক সংলাপ। এদিকে মিয়ানমার বাংলাদেশ সীমান্তের রাখাইনে নতুন করে সংঘাত শুরু হয়েছে, যার কারণে শত শত রোহিঙ্গা এখন অপেক্ষমান বাংলাদেশে অনুপ্রবেশের জন্য। এই রোহিঙ্গা বিষয়ক সংলাপ কতটা কার্যকরী হবে, সর্বোপরি মিয়ানমারের বর্তমান পরিস্থিতি বা কি, এবং এই সব কিছু নিয়েই আজকের আয়োজন এবং স্বপ্নধারা স্বাধীন সংলাপ সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বুঝতেই পারছেন আজকের স্বাধীন সংলাপের শিরোনাম রেখেছি রোহিঙ্গা প্রত্যাবাসন ও রাজনীতি। আমি মাশায়েক শশী আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন, চলুন তাদের সঙ্গে পরিচিত হওয়া যাক। আমন্ত্রণ জানাচ্ছি কামরুজ্জামান রতন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, বিএনপি। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানবেন। মেহেদী হাসান পলাশ, সম্পাদক, পার্বত্য নিউজ, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানবেন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। মূল আলোচনাতে যাব, তবে মূল আলোচনাতে যাবার আগে যেমনটি বলছিলাম যে কক্সবাজারে 3 দিনের আন্তর্জাতিক সংলাপ স্টেক হোল্ডার্স ডায়ালগ টেকওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন। আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ডায়ালগের বক্তব্য রেখেছেন। এ বিষয়ে এটিএন নিউজের একটি প্রতিবেদন আছে, চলুন সেটি আগে দেখে আসি। রোহিঙ্গাদের প্রতি মিয়ানমারের বর্বরতা, প্রত্যাবাসনে অনীহা ও দায় মনে করিয়ে দেয় এই সম্মেলন। নির্যাতনে নিহতদের প্রতি শোক ও সম্মানে 1 মিনিটের নীরবতা পালনে শুরু রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনের মূল আয়োজন। তথ্যচিত্রে ছিল নির্যাতিতদের হাহাকার আর বাস্তুচ্যুত হওয়ার যন্ত্রণা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেয়ার পর থেকেই রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনকে এই সমস্যার একমাত্র সমাধান হিসেবে দেখে আসছেন। সেটি আবারও তুলে ধরেন বিস্তারিত বিশ্লেষণে। রোহিঙ্গা ক্রাইসিস emanated from Myanmar and the solution also lies in Myanmar. প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, রোহিঙ্গা সংকট ইতোমধ্যে মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে। তাদের ফেরানো কেবল বাংলাদেশের নয়, বৈশ্বিক দায়। Rohingya issue and its sustainable resolution must be kept alive on the global agenda as they need our support until they return home. It is not only the responsibility of Bangladesh but also of the international community. 3 দিনের এই অংশীজন সংলাপে 40টি দেশের প্রতিনিধি যোগ দিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে নীরবতা নয়, কার্যকর ভূমিকা রাখতে হবে বিশ্ব সম্প্রদায়কে। মানবিক কারণে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিলেও তাদের আগমন অব্যাহত থাকলে সংকট আরও বাড়বে বলে সতর্ক করেন তিনি। People of Bangladesh, in particular the host community here in Cox's Bazar, have been making tremendous sacrifices. The impact on our economy, resources, environment, and ecosystem, society, and governance have been huge. রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার মাধ্যমে বাংলাদেশ তার অর্থনীতি, পরিবেশ, বাস্তুসংস্থান, সামাজিক ক্ষেত্রে বিশাল ছাড় দিয়েছে। সমস্যাটিকে বৈশ্বিক এজেন্ডা হিসেবে বিবেচনার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তারা যাতে আর বাংলাদেশে অনুপ্রবেশ না করে সে লক্ষ্যে মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির প্রতি আহ্বান জানানোর পাশাপাশি 7 দফা প্রস্তাব উত্থাপন করেন তিনি। We urge upon the Myanmar authorities as well as the Arakan army to ensure safety, security, and livelihood of the Rohingyas. They should make sure that no more Rohingyas enter into Bangladesh. এদিকে দেশের রাজনীতি আরেকটি উত্তরণের দিকে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, একটি নির্বাচন আয়োজনের মতো অবস্থায় এসেছে দেশ। And the country has come to this stable enough and ready to have the election. এরপর সম্মেলনের সব অতিথিকে নিয়ে ইনানি বিচে ফটো সেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। খুব সাধারণ অর্থনীতির একটি দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ মানবতার খাতিরে রোহিঙ্গাদের প্রতি যে দায় এবং দায়িত্ব দেখিয়েছে, তার যদি সিকি পরিমাণও বৈশ্বিক সম্প্রদায় সম্মিলিতভাবে দেখাতো, তাহলে এই সংকট আজ এই পর্যায়ে আসতো না। গত 8 বছরে একজন রোহিঙ্গাকেও ফেরানো যায়নি, এই দায় কিন্তু বৈশ্বিক সম্প্রদায়েরই। তাই সবাইকে একযোগে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারের ইনানি থেকে সাজিদা সুইটি, এটিএন নিউজ। আমরা প্রতিবেদনটা দেখছিলাম। মেহেদী হাসান পলাশ, আপনার কাছে জানতে চাই যে এই সংলাপ আসলে আমরা কতটুকু আশান্বিত হব? ধন্যবাদ আপনাকে এবং এটিএন নিউজের দর্শকদেরকে। সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমত আমি এই সংলাপ থেকে আশান্বিত হওয়ার কোনো কিছুই দেখি না। দেখেন, প্রফেসর ডক্টর ইউনূস যিনি বলেছেন যে আজকে বললেন যে এটা একটা বৈশ্বিক দায়, আমি এটার চরমভাবে বিরোধিতা করি। এটা বৈশ্বিক দায় না, এটা বাংলাদেশের দায় এবং এটা মিয়ানমার এবং বাংলাদেশের আভ্যন্তরীণ সমস্যা।
আমরা বিদেশিদেরকে সুযোগ করে দিয়েছি এর ভিতরে ঢোকার। আমরা মনে করেছিলাম যে তারা হয়তো আমাদেরকে সহায়তা করবে, কিন্তু এখানে তাদের যে সমস্ত স্বার্থ আছে আমরা পরবর্তীকালে দেখলাম যে মূলত তারা এই ইস্যুটাকে কেন্দ্র করে তাদের স্বার্থ বা এজেন্ডা বাস্তবায়ন করছে। প্রফেসর ডক্টর ইউনূস তিনি 7 দফা দিয়েছেন এই সংলাপে। আমি সেই 7 দফাতে নতুন কোনো কিছুই দেখিনি। যা কিছু আছে গতানুগতিক আলোচনা, গতানুগতিক, নতুন কোনো এজেন্ডা, নতুন কোনো মানে বিষয়বস্তু কোনো কিছুই আমি নতুন দেখি নেই। সবচেয়ে বড় কথা আপনি খেয়াল করে দেখেন যে যেই মুহূর্তে মানে প্রফেসর ডক্টর ইউনূস সহ রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে, রাষ্ট্রের নিরাপত্তা সব ইন্টারন্যাশনাল সমস্ত দূতাবাসের কর্মীরা এবং দূতাবাসের এম্বাসি এবং অন্যান্য প্রতিনিধিরা আছেন, সেই মুহূর্তেও কিন্তু আরাকান আর্মি গত 3 দিনে 33 জন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। মানে অবাক কাণ্ড। শনিবার নিয়েছে 12 জন, কালকে নিয়েছে 14 জন, আজকে নিয়েছে 7 জন। অর্থাৎ মিয়ানমার বা আরাকান আর্মি বাংলাদেশকে, আমি অবশ্য এই প্রশ্নটা যদিও পরে করার জন্য রেখেছিলাম, যদিও আপনি কথা প্রসঙ্গে তুললেনই, তাহলে কি বাংলাদেশ মিয়ানমার সীমান্ত মানে পরিস্থিতি বাংলাদেশের দিক থেকে নাজুক, নাকি কতটুকু সুরক্ষিত অবস্থাতে আছি আমরা? না, আমাদের সীমান্ত তো মানে এই সীমান্তটা এমনি নাজুক। আমাদের যে 271 কিলোমিটার স্থল সীমান্ত আছে এবং পরবর্তী জল সীমান্ত যেটা আছে, এই সীমান্ত এমনি নাজুক। কারণ হলো যে এই সীমান্তে আপনার একটা রাষ্ট্র তো আরেকটা রাষ্ট্রের সাথে কাজ করে, একটা রাষ্ট্রের বাহিনী আরেকটা রাষ্ট্রের বাহিনীর সাথে কাজ করে, এবং মেকানিজমগুলো সেভাবে তৈরি হয়, বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং, ট্রেনিং সব কিছু সেভাবেই তৈরি হয়। বাংলাদেশের যে সমস্ত সীমান্তরক্ষী বাহিনী আছে বা সেনাবাহিনী আছে বা বাংলাদেশের যে ডিপ্লোম্যাটরা, তারা গড়ে উঠেছে আরেকটা রাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনী, সেনাবাহিনী এবং ডিপ্লোম্যাটদের সাথে কিভাবে কাজ করবে। কিন্তু সেখানে এসে দাঁড়িয়েছে একটা বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী। এখন একটা রাষ্ট্র কিভাবে আরেকটা সন্ত্রাসী গোষ্ঠীকে ডিল করবে, এই মেকানিজম বা এই বিষয়টা তাদের কাছে সম্পূর্ণ নতুন। এবং সেখানে ধরেন এখন বাণিজ্য কিভাবে করবে, আমাদের মিয়ানমারের সাথে যে আমাদের যে বর্ডারটা আছে, এই বর্ডার দিয়ে তো বাণিজ্য হয়। এখন সেখানে অবস্থান করছে আরাকান আর্মির মতো একটা বাহিনী। যেহেতু মিয়ানমার একটা স্বাধীন দেশ, আরেকটা স্বাধীন দেশ তো আরেকটা দেশের, অন্য দেশের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সাথে আপনার অফিসিয়ালি যোগাযোগ করতে পারে না, বা তাদের সাথে অফিসিয়ালি বাণিজ্য করতে পারে না, তাদের সাথে অফিসিয়ালি কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে পারে না। কিন্তু পলাশ ভাই, আপনি বলছিলেন এই যে বাংলাদেশ এবং মিয়ানমারের আভ্যন্তরীণ সমস্যা, এখন রোহিঙ্গা সমস্যা, যদি আপনার কথা অনুযায়ী আমি ধরে নিই যে বাংলাদেশ এবং মিয়ানমার মোটামুটি শুভ চিন্তা নিয়ে এগোয়, তাহলে প্রত্যাবাসন অনেকটা সহজ হবে। এমন প্রেক্ষাপটে আরাকান আর্মির মতো একটা ফ্যাক্টর যখন বর্তমান সময়ে বাস্তবতা, তাহলে এই বিষয়টিকেই আমরা কিভাবে ডিল করব? আচ্ছা, প্রথম কথা হলো যে আমরা মিয়ানমারের দিক থেকে কখনোই, নট দিস টাইম, মানে হিস্টোরিক্যালি কখনোই রোহিঙ্গাদের ব্যাপারে মিয়ানমার শুভ চিন্তা তাদের মধ্যে ছিল না। আমরা 2 বার রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাতে পেরেছি। একবার 1978 সালে যখন এসেছিল তাদের এই যে বলে যে ড্রাগন কিং অপারেশনের মাধ্যমে 2.5 লক্ষ এসেছিলেন। তো সেটার মধ্যে তখন জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন, তিনি তবারক হোসেন তৎকালীন পররাষ্ট্র সচিবকে পাঠিয়েছিলেন এবং তাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল, এবং সেই চুক্তির মধ্য দিয়ে সে 2.5 লক্ষ রোহিঙ্গাকেই ফেরাতে পেরেছিলেন। এবং 91-92 সালে যখন বেগম খালেদা জিয়া ক্ষমতায়, তখন অপারেশন সাবরে নামের আরেকটা মধ্য দিয়ে তারা আরও 2.5 লক্ষ পাঠিয়েছিল। তখনও আরেকটা চুক্তি হয়েছিল না, বাংলাদেশের পররাষ্ট্র সচিব ছিলেন তখন মুস্তাফিজুর রহমান সাহেব, তার সাথে চুক্তি হয় এবং সেই চুক্তির মধ্য দিয়ে মোটামুটি অর্ধেক বা তারও বেশি ফিরে যায়, বাট বাকিরা ছিল বাংলাদেশে 2টা ক্যাম্পে, কতুপালং এবং আরেকটা ক্যাম্পে, লেদা ক্যাম্পে। তো সেই জায়গা থেকে আমরা যদি বলি, এবং তারপরে আসে এ পর্যন্ত মানে প্রায় 22 বার রোহিঙ্গাদেরকে বাংলাদেশের ভিতরে নানা অপারেশনের মধ্য দিয়ে ছোট বড় মানে করে আমাদের ভিতরে ঢুকিয়ে দেয়া হয়েছে 22 বার। তো সেই ঘটনা থেকে আমরা মিয়ানমারকে কখনোই মানে এই ব্যাপারে সদিচ্ছার জায়গায় দেখি না। আমরা বাধ্য করতে পেরেছি, তখন তারা নিয়েছে। এখন আমরা পারছি না, সে কারণে হচ্ছে না। আপনার প্রশ্নের যে ফোকাস, যে আরাকান আর্মি কিভাবে, আরাকান আর্মিকে কিভাবে ডিল করব বা আরাকান আর্মির সাথে এই ব্যাপারে কিভাবে করব, এখন এখানে প্রশ্নটা হলো এই যে আমাদের প্রথম যে ভুলটা ছিল মানে রোহিঙ্গা আসার পরে, আমরা মনে করেছিলাম যে আরাকান আর্মি যদি বাংলাদেশে মানে রাখাইনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, আরাকান আর্মি হয়তো রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে
বা তারা এ ধরনের আশ্বাস বাংলাদেশকে আনঅফিশিয়ালি দিয়েছিল। বরঞ্চ এখন দেখা যাচ্ছে আরাকান আর্মি উল্টো রোহিঙ্গাদের উপরে আরো আমি সেই জায়গাটাতে একটু বলি আপনাকে, বেসিক্যালি যেটা আমাদের যে ভুল পাঠটা ছিল, ভুল মূল্যায়নটা ছিল, সেটা হলো যে রাখাইনে রোহিঙ্গাদের উপরে নির্যাতন চালিয়েছে কিন্তু সেখানে রাখাইন জনগোষ্ঠী, এই রাখাইন জনগোষ্ঠী আমার মনে হয় আমরা অতীতে কি করেছি এবং সামনে কি করতে পারি সেই আলোচনা তো চালাবোই। আমি আবারও আসবো আপনার কাছে। কামরুজ্জামান রতন, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, গত মার্চে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে নিয়ে গেলেন রোজার সময়, তিনি বললেন যে তিনি আশা করছেন আগামী রোজার ঈদটা রোহিঙ্গারা নিজ ঘরে করতে পারবে। আসলে কোন রোজার ঈদে রোহিঙ্গারা যেতে পারবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে এবং বিশেষ করে মেহেদী হাসান পলাশ ভাই এই রোহিঙ্গাদের এই প্রত্যাবর্তনের এই প্রজেক্টের উপরই বলতে গেলে ওনার একটা সরজমিনে ওনার একটা প্রতিবেদন আছে। তো আমার যতটুকু নলেজে আমি যেটুকু বলতে চাই, 1917 সালের সীমান্ত চৌকিতে রোহিঙ্গাদের জঙ্গি হামলার একটা অজুহাত দিয়ে কিন্তু একেবারে ভিগোরাসলি যেভাবে ধেয়ে আসছে 2017 থিঙ্ক, এইটার মধ্যে কিন্তু তখন একটা রাজনীতি, আমি আমার দৃষ্টিকোণ থেকে আমার বিশ্লেষণটা আমি বলি, ওইখানে একটা রাজনৈতিক একটা মোটিভেশন ছিল। তৎকালীন সরকার তার যে বিভিন্ন পাপের কারণে বিশ্ব পরিমণ্ডল এবং বাংলাদেশে সে একেবারে মানুষের যে জনপ্রিয়তার কোঠায় সে একেবারে নিম্ন স্তরে সে চলে গিয়েছিল। তখন তার ভিতরে একটা হয়েছিল যে আমার ভোটের অধিকার, বিভিন্ন জায়গায় যে সর্বোচ্চ রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে যে অনিয়ম চলছিল, এবং আপনি দেখেন এই অনিয়মের মধ্যে কিন্তু এই রোহিঙ্গাদের বাংলাদেশে আগমনটা শুরু হলো। এবং তৎকালীন প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা বলেছিল যে বাংলাদেশের মানুষকে তুমি বোন খাওয়াচ্ছ, এই 5 লক্ষ রোহিঙ্গাকে খাওয়াতে তুমি সম্ভব। আমি মনে করি যেটা পলাশ ভাই বলেছেন, জিয়াউর রহমান শুধু 2.5 লক্ষ এই রোহিঙ্গাদেরকে শুধু প্রত্যাবর্তন করে, উল্টো বার্মার যে তৎকালীন যে আর্মি, ওই আর্মির বিরুদ্ধে এই বাংলাদেশ থেকে পুরো সীমান্তে এমন অবস্থা চলে গিয়েছিল, বার্মার বিরুদ্ধে এই বাংলাদেশ কিন্তু যুদ্ধ ঘোষণার মাধ্যমে কিন্তু একটা কিন্তু থ্রেটেন অবস্থায় এমনভাবে নিয়েছিল যে বার্মাকে বুঝিয়ে দিয়েছিল যে তোমাদের এই যে বোঝাটা, তোমাদের আভ্যন্তরীণ যে রোহিঙ্গা বা আরাকান যে সৃষ্ট যে ঝামেলাটা, এইটা বাংলাদেশের উপর তোমরা চাপালে হবে না। কিন্তু দেখেন 2017 সালে যেভাবে আসতে দিয়েছে, এই আসার পরে এখন 14 লক্ষ আমরা জানি রোহিঙ্গারা এখানে বাংলাদেশে বসবাস করছে। দেখেন তখন একটা ইমোশনালি কিন্তু সারা বাংলাদেশের মানুষ কিন্তু বিশ্ব পরিমণ্ডল এবং বাংলাদেশের সবাই কিন্তু দলমত নির্বিশেষে রোহিঙ্গাদের পাশে মানবতার যে একটা দৃষ্টিকোণ দিয়ে সবাই কিন্তু পাশে দাঁড়িয়েছিল। এখন দেখেন ওই আবেগের জায়গাটা কিন্তু এখন নেই। এখন আজকে আমাদের বাংলাদেশে একটা সংলাপ আজকে ডক্টর ইউনূস ওইখানে বসে একটা করবেন। এর পরবর্তীতে আমরা জানি নিউ ইয়র্কে এই সেপ্টেম্বরের 30 তারিখে আরেকটা এটা নিয়ে একটা সম্মেলন হবে। তারপরে ডিসেম্বরে কাতারে এরকম একটা এই রোহিঙ্গাদের ইস্যু নিয়ে ওইখানে হবে। বিশ্ব পরিমণ্ডলে প্রথম থেকে যেভাবে একটা নাড়া দিয়েছিল সবার বিবেককে, এবং এই ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবার জন্য যেই ধরনের জিআরপি একটা সহযোগিতা, আমেরিকান একটা সেন্টার যার মাধ্যমে বাংলাদেশে এই সমস্ত রোহিঙ্গাদের অ্যাসিস্ট করার জন্য যে সমস্ত ফান্ড দিয়েছিল, এই ট্রাম্প ক্ষমতায় আসার পর ওই ফান্ডও দেখেন 35% কমিয়ে দিয়েছে। এর মধ্যে প্রতি মাসে 30,000 করে রোহিঙ্গা এখানে বাড়তেছে, তাদের এখানে প্রজন্ম তৈরি হচ্ছে। দিন দিন আপনারা চিন্তা করেন যে এই যে আমাদের এমনি তো আমাদের দেশের বিভিন্ন অর্থনৈতিক আমাদের স্বাবলম্বিতা নেই, এর মধ্যে রোহিঙ্গাদের এই যে বাড়তে আমাদের একটা বোঝা। আমরা তো একসময় মানবতা দেখিয়েছি, কিন্তু মানবতা দেখাতে গিয়ে আমার বাংলাদেশের যারা আছে মানে রোহিঙ্গাদেরকে কেন্দ্র করে সংকট যে ঘনীভূত হচ্ছে আমরা মোটামুটি সবাই বুঝতে পারছি। একটা সময় ধারণা করা হতো ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ইন্টারন্যাশনাল একজন ফিগার তিনি যখন অ্যাক্টিভলি এই সংকট মোকাবেলায় পার্টিসিপেট করবেন, হয়তোবা অনেকটা সহজ হবে এই রোহিঙ্গা সংকট মোকাবেলাতে। এখন গত 1 বছরে তার যেই ইনিশিয়েটিভ বা অন্তর্বর্তীকালীন সরকারের যে ইনিশিয়েটিভ, সেটা আসলে আপনি ব্যক্তিগতভাবে কতটুকু সন্তুষ্ট, এবং আপনারা অর্থাৎ বিএনপি ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতাতে আসলে এই সংকট তো তখনও থেকে যাবে, বিএনপির ভাবনাটা কি? প্রথমে আমি বলি, ডক্টর ইউনূস সাহেব আপনি একটা কথা বলেছেন, উনি বলেছেন কি, যখন
এই উনি যখন রোজার ঈদ বলেননি, উনি বলছে ঈদুল আজহা, এই সমস্ত রোহিঙ্গাদের ম্যাক্সিমাম তারা এই ঈদের আনন্দটা সেটা ওদের প্রত্যাবাসে ওদের নিজ জন্মভূমিতে গিয়ে করবে, সেটা ঈদুল আজহা ছিল। এখন বলেন তো ওনার কাছে জাতির যে প্রত্যাশা, বাড়তি প্রত্যাশা এই কারণে, কারণ বিশ্ব পরিমণ্ডল ওনার অ্যাকসেপ্টেন্স অনেক বেশি। তো আজকে এর মধ্যে দেখেন গত 8 বছরে 250 জন এখানে আত্মকলহে ওরা মারা গেছে। এইখানের মধ্যে ড্রাগ ডিলিংস এখানে প্রচণ্ডভাবে এই বার্মার বর্ডার দিয়ে আসতেছে, অস্ত্র আসতেছে, আমার দেশটা তো পুরো স্টেবল। সেইখানে ডক্টর ইউনূস সাহেব শুধু কথার ফুলঝুরি দিয়ে আমাদেরকে আশ্বস্ত করবেন, জাতি তো আর কোনো ব্যাপারেই, যেমন আজকে উনি বলেছেন বাংলাদেশে নির্বাচনের পরিবেশ। আসলেই আমরা ডক্টর ইউনূস সাহেবের কথার পরে আমরা বিশ্বাস করব না বা আশ্বস্ত হব না, এই জায়গাটা কিন্তু এখন জাতি আর নেই। সেটা রোহিঙ্গার প্রশ্ন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচনের প্রশ্ন বলেন, সেইখানে আমরা ওনার কথার সাথে কাজের অনেক ঘাটতি দেখছি এবং আমরা আশ্বস্ত এবং বিশ্বাসের জায়গায় আমরা ওনার কথাটা কোনো আঙ্গিকেই কোনো প্রেক্ষাপটেই ওনার কথার উপর আমরা বিশ্বাস স্থাপন করতে পারছি না। উনি যেটা করে দেখাবে সেটা বলার মধ্যে দিয়ে তো আমরা কেন এটা আমরা নির্বাচন নিয়েও তো আজকে বলেন যে নির্বাচনের একটা প্রক্রিয়াতে ঢুকে গেছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেটাতেও আস্থা রাখতে পারছেন না। না, তাহলে দেখেন নির্বাচন হবে কিনা, যেরকম উনি বলে যাচ্ছেন, তাহলে ওনার যে উপদেষ্টারা বলতেছেন সরকারের মধ্যে একটা সরকার, এই যে দ্বিধাদ্বন্দ্ব তো ওনার পর্ষদের মধ্যে তো সবাই কনফিউজ করে দিচ্ছে। হ্যাঁ, আমরা ওনার কথা বিশ্বাসই করতে চাই, কিন্তু পাশাপাশি দেখেন জনশ্রুতি আছে ডক্টর ইউনূস ইলেকশন করে দিতে পারবে না। তো এই যে এই ধারণাটা কেন তৈরি হলো, আমার মনে হয় যে আমরা এটা শোনা কথা, কিন্তু আমার মনে হয় ডক্টর ইউনূসের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হবে উনি যদি বাংলাদেশে একটা ক্রেডিবল সুষ্ঠু ইলেকশন, যেইটার দায়িত্ব নিয়ে উনি আসছেন এবং জাতির কাছে উনি প্রতিশ্রুতি দিয়েছেন, আমার মনে হয় এইখানের যদি ব্যত্যয় ঘটে, এর দায়টা আমার ওনার সম্মানের ক্ষেত্রে এবং ওনার যে কমিটমেন্ট সারা জাতির কাছে এবং বিশ্বের পরিমণ্ডলে ওনার যে অবস্থানটা, উনি নিজেই এটার থেকে নিজে এটাতে সরে আসলে ওনার ভাবমূর্তি নিজেই উনি ক্ষুণ্ণ করবেন। সেখানে আমাদের এই জাতির একজন নাগরিক হিসাবে ওনার জন্য আফসোস করা ছাড়া আমাদের আর কোনো কিছু করার থাকবে। অসংখ্য ধন্যবাদ মেহেদী হাসান পলাশ। রোহিঙ্গা প্রত্যাবাসন রাজনীতি আমাদের আজকের শিরোনাম রেখেছি। রাজনীতির প্রসঙ্গ যেহেতু আসলোই, আপনার কাছে এটা জানতে চাই, একজন গণমাধ্যম কর্মী হিসেবে রতন ভাই না হয় বিএনপির পক্ষ থেকে তারা রাজনৈতিক দল, তারা মনে করতেই পারেন আস্থাহীনতা তৈরি হতেই পারে, আপনি কিভাবে দেখছেন? আপনি কি রতন ভাইয়ের মতো আস্থার জায়গাটাতে কিছু সংকট দেখছেন নির্বাচন নিয়ে? ধন্যবাদ। রাজনৈতিক আলোচনা এখানে দুটো ব্যাপার আছে। একটা হলো যে ডক্টর ইউনূস এবং তারেক রহমান লন্ডনে একটা বৈঠক করেছেন এবং তারা একটা জয়েন্ট ঘোষণা দিয়েছেন। তো এই জয়েন্ট ঘোষণা তো তারা আস্থা রেখেই করেছেন, এটা বিএনপির যিনি অ্যাক্টিং চেয়ারপারসন তিনি আস্থা রেখেই করেছেন। এবং পরবর্তীকালে আমরা বিএনপির এই বিষয়ে যারা কাজ করছেন, সালাউদ্দিন আহমদ বা মহাসচিব, তাদের বক্তব্যের মধ্য দিয়ে আস্থার সংকট, ডক্টর ইউনূসের প্রতি আস্থার সংকট বা তার কথার প্রতি আস্থার সংকট আমরা দেখছি না। বাট সেখানে আবার আরও একটা ব্যাপার আছে। একটা হলো যে এখানে কিছু কিছু রাজনৈতিক দল আছে, তারা বলছে নির্বাচন হবে না, নির্বাচন হতে দেয়া যায় না। বিশেষ করে এখন যেটাকে অনেকেই সরকারি দল হিসাবে বলেন বা কিংস পার্টি বলেন, এনসিপি, তাদের নেতা বলছেন যে নির্বাচন হবে না। জামাতে ইসলামী বলছেন নির্বাচন হবে না। কেউ কেউ বলছে 2029 সালেই মেয়াদটা শেষ হওয়া উচিত। সেই বক্তব্য এক ধরনের অনিশ্চয়তা তৈরি করে। আরেকটা বিষয়, আজকে মানব জমিনের যদি আপনি লিড স্টোরি যেটা অনলাইনে আমরা দেখেছি, সেখানে যদি দেখেন, বলা হচ্ছে যে সেখানে ডক্টর ইউনূস সাহেব চান ফেব্রুয়ারিতে নির্বাচন হোক এবং এ ব্যাপারে তার অবস্থান খুব শক্ত, কিন্তু তার উপদেষ্টাদের মধ্যে অনেকে আবার চান না বা তার কাছের অনেকে চান না যে নির্বাচনটা হোক, এই সময়ে নির্বাচন পিছিয়ে যাক। তো যার ফলে এই আস্থা যেমন আছে, আবার আস্থা অনিশ্চয়তার নানা জায়গাও কিন্তু আছে। তো সেইটা এখন রাজনৈতিক দল হিসাবে যদি আপনি আস্থা না রাখেন, তাহলে আপনি নির্বাচনের প্রস্তুতিতে যেতে পারবেন না। তো যেহেতু বিএনপি নির্বাচনের প্রস্তুতির মধ্যে গিয়েছে, তো সে কারণে তাকে আস্থা রাখতে হবে এবং আস্থা রেখেই প্রক্রিয়াটা এগিয়ে নিয়ে যেতে হবে এবং একই সাথে তার চোখ এবং কান খোলা রাখতে হবে অনিশ্চয়তার যে জায়গাগুলো আছে। কিন্তু পলাশ ভাই, আপনি যখন বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যেই অনেকেই হয়তোবা নির্বাচন চায় না,
আবার আমরা যেটা জানি যে আগামী নির্বাচন সেটা অবশ্যই নির্বাচন কমিশন পরিচালনা করবে, কিন্তু সার্বিক তত্ত্বাবধানে বা এই অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানেই হবে নির্বাচনটা। কিন্তু সেখানে যদি এই সরকারের অংশীজন, সবচেয়ে ঘনিষ্ঠজন, তাদের মধ্যেই নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশাপূর্ণ অবস্থা থাকে, তাহলে সেই নির্বাচনটাকেই বা কতটুকু আস্থাতে নিতে পারবে বিএনপির মতো দলগুলো? না, সেই সংকটটা তো রয়েছে, সংকটটা রয়েছে বলেই কিন্তু আজকে রতন ভাইয়ের মতো মানে যারা এখন প্রধান বড় দল, তারাও, তার নেতাও একটা অনিশ্চয়তার জায়গায় তার ভিতরে সৃষ্টি হয়েছে সেই জায়গাটাতে। এবং সেখানে আবার এই যে বৈশ্বিক এখন যে নানা শক্তিগুলো বাংলাদেশে মানে সক্রিয়, তাদের যে এজেন্ডাগুলো আছে সেই এজেন্ডাগুলো নিয়েও আমরা দেখতে পাচ্ছি যে নানা রকম কথা, যে এই টার্মসগুলো নির্বাচনের আগেই ঘোষণা দিতে হবে, এগুলো তোমরা ক্ষমতায়, যারা ক্ষমতায় যাবে তারা এইগুলো রাখতে হবে। আবার অনেকে না এইগুলো করা যাবে না সেই ঘোষণাও দিতে হবে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে তো অনেক কথা হয়, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই যে এই যে রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে দীর্ঘদিন ধরে তারা এই এলাকাগুলোতে আছেন, যারা স্থানীয় বাংলাদেশি, তাদের জীবন ধারণে কি প্রভাব পড়লো আর কি? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে এই বিষয়টা আমাদের মানে ঢাকা থাকে। আপনাকে এই জন্য ধন্যবাদ যে আপনি প্রশ্নটা সামনে এনেছেন। প্রথমত যখন রোহিঙ্গারা এখানে আসে 2017 সালে, তখন আমাদের একটা জাতীয়ভাবে রোহিঙ্গাদের প্রতি অদ্ভুত সহানুভূতি তৈরি হয়েছিল এবং এটা মূলত 71-এর স্মৃতিকে উস্কে দিয়ে এই স্মৃতি এটা তৈরি হয়েছিল। তখন বাঙালিরা, স্থানীয় বাঙালি যারা, তারা তাদের অনেকে বেডরুম শেয়ার করেছে, শোয়ার ঘর শেয়ার করেছে, রান্নাঘর শেয়ার করেছে, জমি ছেড়ে দিয়েছে যাতে তারা থাকতে পারে। তারা তখন ধারণা করে নাই যে এটা একটা স্থায়ী সমস্যায় পরিণত হতে পারে। তারা ভেবেছিল 2 মাস 3 মাস 6 মাস পরে এরা চলে যাবে। কিন্তু আজকে যখন তারা আর যায় নাই, এই যে লোকগুলো যারা জমি হারিয়েছে তারা কিন্তু সেই জমি ফেরত পায় নাই। তারা কিন্তু আজকে এদের দ্বারা নানাভাবে নির্যাতিত। যখন এই যে বিদেশি বরাদ্দগুলো আসে, তখন বলা হয়েছিল যে এই বরাদ্দ থেকে একটা, যেহেতু লোকাল লোকজন সাফারার, তাদেরকে দেয়া হবে, সেই বরাদ্দটা কিন্তু তাদের কাছে সেভাবে যায় নাই। তা এই এবং তাদের যে জমি জাতির সেই ক্ষতিপূরণটা স্থানীয় লোকজনের আর্থসামাজিক নিরাপত্তার উপর একটা প্রভাব, সেটা বলছি যে দেখা যাচ্ছে যে ওখানে এই রোহিঙ্গারা তো এখন আর ক্যাম্পের মধ্যে থাকে না, তারা দিন সকালবেলায় ক্যাম্পের বাইরে বেরিয়ে আসে, যার ফলে তারা ওখানে দেখা যাচ্ছে 200-300 টাকায়, তারা 400 টাকায় তারা শ্রমিক হিসাবে কাজ করছে। কক্সবাজার, টেকনাফ থেকে চট্টগ্রাম পর্যন্ত তারা কাজ করছে। কিন্তু লোকাল একজন বাঙালির পক্ষে এই 200-300 টাকায় কাজ করা তাদের পক্ষে সম্ভব হয় না। তারা 700-800 বা 1000 টাকা দরকার হয়। এর ফলে যারা এমনি হোটেল শ্রমিক বা বিভিন্ন হোটেল মালিক বা অন্যান্য যারা রেস্টুরেন্ট মালিক বা এই ধরনের কায়িক শ্রমিক বা টেকনাফ বন্দরে যারা কাজ করে, তারা 200-300 টাকা শ্রমিক হিসাবে রোহিঙ্গাদের নিয়োগ দিচ্ছে। এর ফলে ওখানে একটা ভয়ানক আনএমপ্লয়মেন্টের তৈরি হচ্ছে। এরা যেহেতু ড্রাগের বিজনেস করে, ড্রাগের বিজনেসের কারণে কিন্তু এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার থেকে বড় কথা যে সব কিছুর দাম ওখানে ঢাকার থেকে বেশি। আপনি সবজি বলেন, মাছ বলেন, ভাড়া বলেন, বহুমুখী একটা সমস্যার মুখোমুখি। উত্তরণ কিভাবে করা যায়, আপনি কি দেখছেন? সমস্যার উত্তরণের জন্য আমি মনে করি যে আগে যেটা বলেছিলাম যে মিয়ানমারকে বাধ্য করা, মিয়ানমারকে যদি বাংলাদেশ বাধ্য করতে পারে তাহলেই এইটা সম্ভব। এবং সেই বাধ্য করার জন্য আমি খুব সংক্ষেপ করছি, 2টা রাস্তা। এক, বাংলাদেশকে এইরকম সামরিক শক্তি অর্জন করা যাতে মিয়ানমার ভয় পায় যে না, নিতে হবে। সারা দুনিয়াতে কিন্তু এই আমার মানে আন্তর্জাতিক সম্পর্ক, ঘনিষ্ঠতা, প্রাপ্যতা, পাওনা, এই অধিকার, এগুলো চলে না, চলে স্বার্থ। 2 হলো আপনার যেটা, এটাকে কি বলে, একটা হলো স্বার্থ আর একটা হলো কার্ড। আপনি তাকে কার্ডের মাধ্যমে আপনার কাছে কার্ড বিনিময় হয়, কার্ড বিনিময়, সেটা বাধ্য করা। আমি শেষ করি, আমি 2টার একটা পয়েন্ট বলেছি যে সামরিক শক্তি অর্জন করা। দ্বিতীয়ত হলো মিয়ানমারের যারা রোহিঙ্গা আছে সেই রোহিঙ্গাদেরকে আমি মনে করি এখন সময় এসেছে সামরিক প্রশিক্ষণ দেয়া, যাতে মিয়ানমার মনে করে যে না, এটা না নিলে আমি তাদেরকে ওখানে যুদ্ধ করার জন্য না, আমি বলছি না যুদ্ধ করার জন্য না, তারা যখন মিয়ানমার যখন মনে করবে যে এখানে অপেক্ষা রাখে। আমি একটু কামরুজ্জামান রতন আপনার কাছে আসতে চাই। আপনি প্রথম অংশে বলছিলেন যে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন পর্যন্ত যে সকল পদক্ষেপ নিয়েছে তার কোনো পদক্ষেপে আপনি ভরসা রাখতে পারছেন না। সেই সম্পর্কিত
আপনি আরও কিছু যোগ করতে চাইলে যোগ করতে পারেন। আর একই সাথে আরেকটি প্রশ্ন রাখতে চাই মেহেদী হাসান পলাশকে, যেমনটি জিজ্ঞাসা করছিলাম যে স্থানীয় জনগণের উপরে তো অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের একটা প্রভাব পড়ছে, যাদের উপর প্রভাব পড়ছে তারাও তো ভোটার, তারাও তো রাজনীতির একটা অনুষঙ্গ, সেখানে তো আপনারাও নিশ্চয়ই ভোট চাইতে যাবেন, আপনারা কি ভাবছেন? আমি পলাশ ভাইকে উদ্দেশ্য করে এখানে একটা জায়গায় আমি দ্বিমত পোষণ করব, সেটা হলো এই রোহিঙ্গা যে ইস্যুটা, যেটা আমি প্রথমে বলার চেষ্টা করেছি, যেটা দুই বোন মিলে যেটা করতে চেয়েছে, আমরা জানি যে তার বিভিন্ন পাপের একটা মানে ওইটা ঢাকবার জন্য সে কিন্তু এটা শোনা যায় জনশ্রুতি, সেটা হলো শেখ হাসিনা একটা নোবেল পাওয়ার, এই মানবতার এখানে একটা ছায়া দিয়ে মানবতার একটা অনুশোচনার মানে একটা জায়গা থেকে মাদার অফ হিউম্যানিটি অলরেডি তারা ঘোষণা করেছিল, এবং তাদের অনেক মানে নোবেল পাওয়ার জন্য যে ধরনের একটা বিশ্ব পরিমণ্ডলে তাদের একটা তদবির করার জন্য ওইখানে হিউজ অ্যামাউন্ট তারা ওইখানে ঢেলেছি। কিন্তু আসলে ওইটাই হলো এই মূল। বার্মাকে আমরা সাহস দিয়েছি, ভাই যেটা বললেন যে আমাদেরকে সামরিক শক্তিতে আমাদেরকে স্বাবলম্বী হতে হবে। আমরা মনে করি বার্মার যে শক্তি, সামরিক শক্তিতে আমাদের চেয়ে ওরা 5 গুণ। তো এখন আমরা কেন তাদেরকে ঢুকতে দিলাম? এখন এই ইস্যুতে যদি আমরা রোহিঙ্গাদেরকে পলাশ ভাই বললেন যে তাদেরকে আমাদের অস্ত্র দিতে হবে, আমি এইটার কোনো ভ্যালিডিটি বা কে অস্ত্রটা দিবে, এই অস্ত্রটা দেওয়ার পরে সরাসরি তো বার্মার সাথে আমাদের যুদ্ধটা হবে। আমি তাদেরকে অস্ত্র, এবং এই অস্ত্রটা আমার দেশের মধ্যে স্থিতিশীলতা নষ্ট করবে। সুতরাং এইখানে অস্ত্র দেওয়া এটাই সমাধান না। আর ওদের দেওয়ার পরে ওরা কি অস্ত্র আমরা দেব, যেটা আমাদের বাংলাদেশের সার্বভৌমের যে আর্মি, সেই জিয়াউর রহমানের সাহেবের যেটা আমাদের মনোবল ছিল, ওই দৃঢ়চেতা মনোবলটাই তো আমাদের ভেঙে গিয়েছে। সুতরাং আমি মনে করি অস্ত্র দিয়ে এটা সমাধানটা এখানে এটা হবে না। সুতরাং আমাদেরকে যেটা করতে হবে বাস্তবতার নিরিখে, আজকে ওই জায়গায় মানবতার জীবন যেটা এক্সপেন্ডেড হয়ে মানুষগুলো এই রোহিঙ্গাদের যে মানবতাটা, ওই মানবতার জায়গাটা বাস্তবতা হলো তাদেরকে লালন পালন করে তাদেরকে আমাদের বাংলাদেশে খাওয়াইতে, সোজা কথা যেটাকে বলি, বাংলাদেশে এটাকে অ্যাডজাস্ট করতে আমাদেরকে অনেক, এমনিতে আমাদের অর্থনৈতিক অবস্থা, ব্যাংকিং অবস্থা আপনি দেখেন, আমার মনে হয় এত বড় বোঝা বিশ্ব পরিমণ্ডল, যেটা ডক্টর ইউনূস ঠিকই বলেছেন, কিন্তু এই বলার মধ্যে দেওয়া ওনার দায় দায়িত্ব শেষ হয়ে যায় না। বৈশ্বিক যে একটা দায় দায়িত্ব নেওয়ার মতো আমরা চায়না বলেন, ইন্ডিয়া বলেন, আমেরিকা বলেন, সবাইকে বাধ্য করতে হবে বার্মাকে যে তুমি এই বাংলাদেশের উপরে এই বোঝাটা তুমি কিভাবে লাঘব করবা। এই জন্য তারা যদি সম্মিলিতভাবে, আমি জানি না এই ব্যাপারে সবাই ঐক্যমত হবে কিনা, সম্মিলিতভাবে যদি বাংলাদেশকে চাপ সহায়তা না করে, আমার মনে হয় বার্মাকে আমরা চাপ দিয়ে এই রোহিঙ্গাকে ফেরাতে আমরা বাধ্য করতে পারবো না। এটা হলো আমার দৃষ্টিকোণ থেকে আমার বিশ্লেষণ। চমৎকার। আমি এবারে একটু রাজনীতির প্রসঙ্গে আসতে চাই। রতন ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে বিএনপি নেত্রী রুমিন ফারহানা সম্পর্কিত এবং একই সাথে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, তাকে নিয়েও বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে। বিএনপির পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিভিন্ন পরিসরে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে, এবং আজকে তো আমরা দেখলাম সারাদিন ব্যাপী ফজলুর রহমানের বাসার সামনেও অনেকে অবস্থান করছেন, প্রতিবাদ জানাচ্ছেন। সর্বশেষ আসলে কিভাবে দেখছে বিএনপি ব্যাপারগুলোকে? আসলে রাষ্ট্রটা যে চিন্তা করে এতগুলো আত্মহতি আমাদের সন্তানরা দিল, আমাদের প্রাপ্তির জায়গাটায় আমরা কিন্তু ধারে কাছে এখন নেই। আমরা বিভিন্ন দলীয় সংকীর্ণতার মধ্যে আমরা ঢুকে গেছি। আপনি দেখেন এনসিপি অবশ্যই তাদের রাজনীতি করার এদেশে অধিকার আছে, তারা করবে। তাদের এখন নিবন্ধনই হয়নি, অথচ ওখানে 2 জন দায়িত্বশীল লোক বলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না এবং আমরা ইলেকশন করতে দেব না। এইভাবেই কিন্তু একটা ইলেকশনকে চ্যালেঞ্জের জায়গায় নিয়ে আসছে। তো এখন এইটা হলো আমি সার্বিকভাবে, এবং এই যে আমাদের নির্বাচন কমিশনার রংপুরে বলেছে আমাকে যদি চাপ দেওয়া হয় আমি পদত্যাগ করব, এটা তো এত বড় রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরে উনি যদি এই কথাটা বলে, আমি ওইখান থেকে আমি নিজস্ব, এটাকে আমার দলীয় মত না, আমি মনে করি ডক্টর ইউনূস উনি আজকে যেটা বলেছেন আমার দেশ নির্বাচনের জন্য প্রস্তুত, ওইটা বিশ্বাস করতে চাই। এবং জাতীয়তাবাদী দল সমস্ত সংস্কার, বিচার সব কিছু মাথায় রেখেই কিন্তু আগামী দিনের যে ইলেকশন, যেটা জাতি প্রত্যাশা করছে, এই নির্বাচন কমিশন এবং সরকার সেটা দেবে। আপনি দ্বিতীয় প্রশ্নে আসেন, ফজলুর রহমান সাহেব বা রুমিন ফারহানা, ওরা আমার দলের, ফজলু ভাই তো
তার রাজনৈতিক বর্ণাঢ্য অনেক বড় ঐতিহ্য আছে। আমি মনে করি বয়সের ভারে ন্যায্যতা আর দলের, আমার দলকে এই ধরনের কথা বলতে বলেছে? ওনার জায়গা থেকে একটা এই সন্তান তুল্য এনসিপির নেতৃবৃন্দকে যেই ভাষায় কথা বলছে, আমার দল এটা অ্যাকসেপ্ট করে না। ব্যক্তিগতভাবে আমি এটার সাথে দ্বিমত যে এই ধরনের রাজনীতিতে, এই অপসংস্কৃতি এবং যেই ধরনের ভাষা গত 3 মাস যাবৎ এর মাধ্যমে এবং আমাদের মধ্যে যদি এই ধরনের কথা, এটা জাতি এবং কোনো মানুষ, সুস্থ বিবেক সম্পন্ন মানুষ এটাকে গ্রহণ করে না। এবং এই জন্যই আমার দল যদি এটা অ্যাকসেপ্ট করতো, দল যদি এটাকে সাধুবাদ জানাতো, দল যদি এটা ডিসিশন হতো, তাহলে তো তার বিরুদ্ধে তো শোকজ করতো না। আর রুমিন ফারহানা উনি কথা বলেন, ওনার কি দায়িত্ব নেই? শুধু কথা বললেই হবে? উনি যেটা বলেছেন আমিও গুন্ডা নিয়ে আসতাম, তো গুন্ডাকে নিয়ে লালন পালন করার কোনো দায় দায়িত্ব জাতীয় দল তারেক রহমান কখনই নেয়নি, নেবে না। আমি মনে করি রাজনীতি ভালোবাসছিল মনে প্রাণের সাধনায়। ফজলুর রহমানের কথার জন্য তো বিএনপি কারণ দর্শনের নোটিশ দিল, তাহলে কি রুমিন ফারহানার কথার জন্য দিবে নাকি? অবশ্যই এই পর্যন্ত যারাই রাজনীতির বাইরে, দলের ডিসিশনের বাইরে এমন কোনো কথা বলেছে যেটা রাজনৈতিক পরিবেশ নষ্ট করে এবং দলের এজেন্ডার মধ্যে, দলের মানসিকতা না, দলের নৈতিকতার মধ্যে যেই কথাগুলো মানুষ খারাপ বলে, ওইটা অবশ্যই ওই কারণে রুমিন ফারহানা কেন, মানে আমার চেয়ে অনেক বড় বড় মানে কর্তা ব্যক্তিরা কিন্তু, নেতারা কিন্তু এই দলের শোকজ খেয়েছে। আমি মনে করি এগুলা লাগাম টেনে ধরা উচিত। এবং আমি কোথায় কি বললাম, যেই কথাগুলো রাজনৈতিক পরিবেশ নষ্ট করে, যেটাকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে এবং আমাদের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে সব দলের সাথে আমাদের যেভাবে সম্মান নিয়ে আমি আমার রাজনীতি করব, আমার আদর্শভিত্তিক কথা বলবো, কিন্তু আমার ভাষা, আমার বডি ল্যাঙ্গুয়েজ কখনো এইরকম রেশারেশি পর্যায়ে গেলে ওই পতিত স্বৈরাচার তারা সবচেয়ে বেশি লাভবান হবে। নিশ্চয়ই ওই লাভটা করে দেওয়ার জন্য আমরা রাজনীতি করি না। তাহলে এতগুলো আত্মহত্যা নিশ্চয়ই ওই লাভ করে দেওয়ার জন্য আমরা কখনই করতে পারি না। মেহেদী হাসান পলাশ, আপনার কাছে আসতে চাই, রতন ভাইয়ের সাথে যে আলোচনাটা হচ্ছিল রুমিন ফারহানা এবং ফজলুর রহমানকে নিয়ে সাম্প্রতিক যে বিতর্ক, তিনি অবশ্য বিএনপির দলীয় যে স্ট্যান্ড সেটা ব্যাখ্যা করলেন। গণমাধ্যম কর্মী হিসেবে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। একজন রাজনীতি সচেতন গণমাধ্যম কর্মী হিসাবে আমি যেটা দেখি সেটা হলো যে এটা বিএনপির নিয়ন্ত্রণহীন এবং লক্ষ্যহীন রাজনীতির একটা পরিচয়। আমি এই দুইজনের কথা এবং এই দুইজনের বক্তব্য দীর্ঘদিন ধরে খুব সচেতনভাবে ফলো করি। আমার নিজের কাছে মনে হয়েছে, আপনি জানেন যে ফজলুর রহমান তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং ছাত্রলীগ থেকে দীর্ঘদিন ছাত্রলীগ করেছেন। সম্প্রতি তিনি বিএনপিতে কয়েক বছর হলো এসেছেন। উনি বিএনপিতে এসেছেন কিন্তু উনি এখনও আওয়ামী লীগ আছেন। উনি মানে আওয়ামী লীগে থাকতে ওনার যে বক্তব্য, ওনার যে আদর্শ, ওনার যে নীতি উনি ধারণ করতেন, বিএনপিতে থেকেও তিনি তার ওই লক্ষ্য, তার ওই নীতি, তার ওই আদর্শ তিনি মিনিমাম পরিবর্তন করেননি। অন্তত তার কথাবার্তায় সেটা মনে হয় না। তিনি এখনও বাঙালি জাতীয়তাবাদের কথা বলেন, তিনি এখনও শেখ মুজিবকে জাতির পিতা বলেন। বিএনপি একটা রাজনৈতিক দলে এলো, এই দল থেকে ও দলে যেতেই পারে, এটা খুব স্বাভাবিক। কিন্তু আপনি যখন একটা রাজনৈতিক দলে আসবেন, সেই দলের তো প্রিন্সিপাল মেনে চলতে হবে। মিনিমাম কিছু প্রিন্সিপাল আছে যেগুলো আপনাকে মানতে হবে এবং সেই রাজনৈতিক দলের দায়িত্ব যিনি আসলেন তাকে গাইড করা, যে আপনাকে এই প্রিন্সিপালসগুলো মেনে কথা বলতে হবে বা এই প্রিন্সিপালসগুলো আপনাকে মানতে হবে, এই আদর্শগুলো আপনাকে মানতে হবে। কিন্তু উনি এইটার মধ্যে করেন। আমার মনে হয়েছে যে উনি শুধুমাত্র একটি আসনের জন্য বিএনপিতে আছেন, বাট উনি বিএনপিতে বসে আওয়ামী লীগ করছেন, এটা ওনার সম্পর্কে আমার ধারণা। রুমিন ফারহানা সম্পর্কে আমি আপনাকে বলি, রুমিন ফারহানাও বিএনপির নতুন প্রজন্মের রাজনীতিবিদদের মধ্যে অত্যন্ত মানে প্রজ্জ্বল একজন রাজনৈতিক কর্মী। এবং আমি বুঝতে পারছি মানে রুবিন ফারহানা বা ফজলুর রহমান সাহেবের এই দুজনের অনেক তো কথা হলো, ঠিক এই প্রসঙ্গে একটু একেবারে আমরা শেষ মুহূর্তে আছি, তো তারা যা বলেছেন সেগুলো নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, কিন্তু তাদেরকে যে ভাষায় আক্রমণ করা হচ্ছে সেটাকেই বা কিভাবে আমরা ব্যাখ্যা করব? না, প্রথম কথাটা হলো যে তাদেরকে এই পরিস্থিতিটা তারা তৈরি করছে, তাই না? ওনারা যেভাবে কথা বলছেন, আপনি রুমিন ফারহানা কথায় 15 বছর এটা ছিল না, 15 বছর এই হয়নি, তো আপনি তার মানে কি, আপনি এই 15 বছর হয়নি বলে আপনি কি বোঝাচ্ছেন? 15 বছর এর থেকে ভালো ছিল, এইটার দ্বারা কি তাই উনি বারবার এই বার্তা দিতে চাচ্ছেন? তো এখন ওই ঘটনাটা যখন ঘটে তখন একটা এত বড় বিপ্লবের পরে এটাও তো সত্য, মেহেদী হাসান পলাশ গত 15 বছর বিএনপির পক্ষ থেকে যে সকল ভয়েস সবচাইতে সোচ্চার ছিল স্বৈরাচারের বিরুদ্ধে বলি বা আওয়ামী রেজিমের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে বলি, তার মধ্যে একজন রুমিন ফারহানা। ফজলুর রহমানের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রেই সত্য।
এখন তাদেরকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে, যে ভাষায়, রাজনীতির তো একটা ভাষা থাকে, ভাষার কি বিবর্তন যেভাবে হচ্ছে সেটা আপনি অ্যাপ্রিশিয়েট করেন কিনা? এটা তো প্রশ্ন ওঠে না। আমরা এই যে নিরাপদ সড়ক চাই আন্দোলন থেকে আমাদের রাজনীতির ভাষায় একটা পরিবর্তন দেখলাম এবং সেখানে স্ল্যাং ব্যবহারের একটা ব্যাপার দেখেছি। সে সময় আমাদের যেহেতু একেবারেই বাচ্চা বয়সী ছেলেরা বলেছে এবং রাজনৈতিক কারণে সরকারের বিরুদ্ধে যেহেতু সমস্ত মানুষ, ওইটা হয়তো তারা তখন নোটিস করে নাই। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইভেন মানে এই কোটা বিরোধী যে আন্দোলনটা হলো, সেখানেও হয়তো সরকারের ইয়ের কারণে, মানে অজনপ্রিয়তার কারণে মানুষ ওইটাকে নোটিস করে নাই। কিন্তু পরবর্তীকালে যখন আমরা এই সব মিলে আসলে এই ধরনের ভাষা গ্রহণযোগ্য হতে পারে না। শুধু ভাষা না, আপনি যে মানে ভাষা, এই যে বডি ল্যাঙ্গুয়েজ, মিডল ফিঙ্গার দেখানো এবং এই যে মানে অশ্লীল গালিগালাজ, আমি এই তরুণদের কাছ থেকে, সবচেয়ে বড় কথা কি, এই ল্যাঙ্গুয়েজটা কোথা থেকে আসছে? আমাদের তরুণদের কাছ থেকে, যার কারণে আমার মনে হয় কষ্টটাও আসলে একটু বেশি। একেবারে শেষ মুহূর্তে আছি, কামরুজ্জামান রতন, আপনার কাছে যে বিষয়টিতে আসতে চাই, আলোচনার শুরুতে আমরা দেখছিলাম নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিল, আমরা এখানে আসতে চাই দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচনের ক্ষেত্রে বিএনপির যে প্রতিপক্ষ ছিল এতদিন ধরে, আগামী নির্বাচনে এখন পর্যন্ত আমরা যদিও জানি না পরিবর্তিত পরিস্থিতি কি হতে যাচ্ছে, তবে আপনার কি মনে হয় সামনের নির্বাচনে বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি হতে যাচ্ছে, সবচেয়ে বড় প্রতিপক্ষ কারা? আমি প্রতিপক্ষ ভাববো না, আমি আমার পক্ষের শক্তিকে আমি যদি আপন করে নেই, সেটা আমার পক্ষের যে শক্তি সেটা হলো আমার জনগণ। বেগম খালেদা জিয়ার এই গণতন্ত্রের জন্য নিজের জীবনকে যেভাবে উনি আজকে যেই জায়গায় এসেছেন, উনি যদি কম্প্রোমাইজ করতেন এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু আজকে উনি শারীরিকভাবে, আপনি গতকাল দেখেছেন পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী, আসলে এটা কিন্তু খুব একটা মায়ার এবং আবেগের জায়গায় ম্যাডাম চলে গেছেন। তারেক রহমান কোন প্রেক্ষাপটে দেশের বাইরে অবস্থান করছেন, সবগুলো সংগঠনই আমি মনে করি যে আজকের এই গণতন্ত্র এবং নির্বাচনের সুষ্ঠু একটা পরিবেশের জন্য এটা সবাই কিন্তু যার যার আঙ্গিকে স্যাক্রিফাইসও করেছে। এখন যার যার আঙ্গিকে সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের ঐক্যমতের ভিত্তিতে, এবং যেটা আমরা সবাই জানি দলগতভাবে যেটা যে বিভিন্ন কমিশন যে গঠন হয়েছে, এই কমিশনের মাধ্যমে ঐক্যমত হবে এবং ঐক্যমতের মাধ্যমেই জনগণের মধ্যে, আমি মনে করি যখনই তফসিলের ঘোষণাটা, সেটা তো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, আজকে ডক্টর ইউনূস সাহেব এটা বলেছেন, আমার মনে হয় যখনই নির্বাচনের তফসিলটা ঘোষণা করে ফেলবে, আজকের যে বিভিন্নভাবে যে কাদা ছড়ে ছড়ে নিজেদের মধ্যে চ্যালেঞ্জিংটা, এটা মনে হয় আগামী দিনের বৈতরণী পার হওয়ার জন্য আমরা একটা বাহন হিসাবে নিয়েছি। কিন্তু এটাতে এই যে অশ্রাব্য, আপনি এর মাধ্যমে আমরা কি দেখছি, যেটা আগে 2 মাস আগেও যেটা আমরা দেখিনি, ছোট ছোট বাচ্চাদের এআই এর মাধ্যমে তৈরি করে, এই যে বাচ্চাটা শিশু হামাগুড়ি দিয়ে, এখন হামাগুড়ি দিতে শিখেনি, তার একটা বয়েজের মাধ্যমে আমার দলকে বা অন্যান্য রাজনীতিতে একটা, মানে নিশ্চয়ই আপনি দেখেছেন, এইটা কোন সংস্কৃতি, এইটার যে অবতারণা হলো, আমার মনে হয় এটা আমাদের সবার জন্য দুর্ভাগ্য। আমি মনে করি যেই মানসিকতায় যাকে ছোট করার জন্য বা যে দলকে ছোট করার জন্য এই ধরনের এর মাধ্যমে ছোট শিশু বাচ্চাদেরকে, অবুঝ যারা নবজাতক শিশুদেরকে যাদেরকে ব্যবহার করা হচ্ছে, এটা ইমিডিয়েট এটাকে বন্ধ করা উচিত। এবং আমার মনে হয় আইটির আমার যে এই ব্যাপারে সরকারের একটা নজর দেওয়া উচিত, যে রাজনীতিবিদদের এত চরিত্রহননের জন্য, দলের যে চরিত্রহনন যেটা করা উচিত না। এবং আমি মনে করি যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে সবাই আমরা ইনশাআল্লাহ একটা সুষ্ঠু নির্বাচন দেখব এবং একটা গণতান্ত্রিক সরকার এই দেশে প্রতিষ্ঠিত হবে। অসংখ্য ধন্যবাদ কামরুজ্জামান রতন আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি মেহেদী হাসান পলাশ, আপনাকেও কৃতজ্ঞতা জানবেন। দর্শক ধন্যবাদ একই সাথে আপনাদেরকেও। এরই সাথে আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল আবারও একই সময় দেখা হবে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।